রফিক বাস থেকে নেমে একটা গাছের নিচে বসে আছে। আকাশে অনেক মেঘ, মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। আশেপাশে কোনো রিকশাও নেই। রফিক বসে অপেক্ষা করছিল। এমন সময় জামাল এলো তার রিকশা নিয়ে। কি ঘন মেঘ পড়িছে রে। আজ বৃষ্টি আইবই তো আইব। তাড়াতাড়ি ঘরে যাই। সারাদিন অনেক ধকল গেছে, কিন্তু মাইয়াডারে তো স্কুলে ভর্তি করানোর টাকাটাও এখনো জোগাড় করতে পারি নাই। ঘরে গেলেই তো বউ চিল্লাইব। থাক, আর 2টা দিন সবর করুক। রফিক পাশেই তার কথাগুলো শুনছিল। এবার বেঞ্চ থেকে রফিক উঠে এলো জামালের কাছে। ভাই, যাবেন? একটু সামনেই যাব। আকাশের অবস্থাটাও ভালো নয়, সাথে কোনো মানুষেরও তো দেখা পাচ্ছি না। তাই অপরিচিত জায়গায় একা একা যেতেও সাহস পাচ্ছি না। আমি 20 বছর ধরে এই রাস্তায় রিক্সা চালাইতাছি, আপনারে তো আগে কখনো দেখি নাই। আচ্ছা, আপনি কে? কারো বাড়ির মেহমান? না ভাই, কারোর বাড়ির নয়, তবে এই গ্রামের মেহমান বলতে পারেন। এই যে গ্রামে এত সুন্দর ছেলেরা গায়েব হয়ে যাচ্ছে, আমি সেই ব্যাপারে প্রতিবেদন করতে চলে এসেছি। আপনি কি পুলিশ? না না, আমি একজন সাংবাদিক। আমাকে ওই তালদিঘির ঘাটে পৌঁছে দিতে পারবেন? তালদিঘির ঘাটে তো তেনাদের বাস। তেনারা গ্রামের লোকেদের উপর বড্ড রেগে আছেন। সেখানে যাবেন না। বাঁচতে চাইলে যেখান থেকে আপনি আইয়েছেন সেখানেই ফিরে আসেন। তেনারা কারা? রাতের কালে যাদের নাম নিতে নাই তারা। ভূত আমার ভূত, পেতনি আমার ঝি, সাধু তাবিজ সাথে আছে, করবি আমার কি? আমাকে একটু পৌঁছে দিতে পারবেন আপনি? আমি কোন দিকে যাব বুঝতে পারছি না, একটু পৌঁছে দিন না। আমি নিজের প্রাণ আর নিজের পরিবারকেই ভালোবাসি। আমি অকালে মরতে চাই না। ভালো চাইলে আপনি এখান থেকে চলে যান। যেও না। আচ্ছা, আমার কথাটা তো শোনো। আমাকে কাছাকাছি কোনো একটা জায়গায় ছেড়ে দাও, বাকিটা আমি নিজেই চলে যাব। আমি তোমাকে ভাড়ার বেশি টাকাই দিব, চলো। ঠিক আছে, চলেন। তবে আমি কিন্তু বেশি দূর যেতে পারবো না। আচ্ছা বেশ। জামাল বেশ কিছু দূর আসার পর একটা প্রকাণ্ড বট গাছের নিচে এসে থামলো। আপনি আরেকটু এগিয়ে গেলেই দেখতে পাবেন তালদিঘির ঘাট। তবে এত রাতে কি যে হবে। চলি ভাই, বেঁচে থাকলে আবার দেখা হবে এখন। ভাড়া মিটিয়ে সাংবাদিক রফিক রিকশাওয়ালা জামালকে বিদায় দিয়ে একা একাই হাঁটতে শুরু করলো, আর আপন মনে কথা বলতে লাগলো। গ্রামের মানুষেরা সত্যি বড্ড সরল, হয়তো এত সহজে ভয় পায় কেউ। কিন্তু কে জানে যে এখানে এসব কি হচ্ছে? কার কাছে আমি সাহায্য পাবো? এটা কি সত্যি কোনো ভৌতিক ঘটনা, নাকি এর পিছনে কোনো চক্রান্ত আছে? কেমন যেন সব গোলক ধাঁধা লাগছে। রফিক বেশ কিছু দূর এগিয়ে এলো। সে তাকিয়ে দেখলো সে শান্ত তালদিঘির ঘাটের সামনে দাঁড়িয়ে আছে। চারিদিকে তাকালেই যেন গা ছমছম করে। হঠাৎই এক বৃদ্ধ এসে রফিকের হাত ধরে টেনে তার কুটিরে তাকে নিয়ে গেল।
তখনই ঝমঝম করে বৃষ্টি শুরু হলো। কে তুমি বাবা? মরার কি বড্ড শখ হয়েছে নাকি? এই রাত দুপুরে তালদিঘির ঘাটে কেউ যায়? এই গায়ের কেউ দিনের বেলায়ও ওখানে যায় না। কেন এসেছো এ পোড়া গায়ে? যে চলে যাও বলছি। আচ্ছা, আপনিও তো ওখানে গিয়েছিলেন। এই খিড়কিটা দেখ, এটা দিয়ে তালদিঘির ঘাট খুব কাছ থেকে দেখতে পাওয়া যায়। তোমাকে দেখে আমি ওখানে গিয়েছিলাম। আচ্ছা বসো এখানে। মুখ দেখে তো মনে হচ্ছে রাতে কিছু পেটে পড়েনি। শোনো, বেশি কিছু নেই, একটু ভাত আর ডাল হবে, সাথে ডুমুরের তরকারি। তুমি বসো বাবা, আমি নিয়ে আসছি। বৃদ্ধটা গটগট করে চলে গেল খাবার আনতে। রফিক ঘরটায় চোখ বুলিয়ে নিল। খুবই সাদামাটা গ্রামের বাড়ি। একটা চৌকি, তার উপর পরিপাটি একটা বিছানা, একটা চেয়ার টেবিল, পাশেই কাপড় রাখার জন্য একটা আলনা, তার পাশে একটা তাক, সেখানে কিছু মাটির হাঁড়ি সাজিয়ে রাখা, আর জানালা। জানালা দিয়ে আসা ঠান্ডা হাওয়া যেন ক্লান্তি দূর করে দিচ্ছে। এভাবেও জীবন কাটানো যায়? ভাত ডাল, সামান্য তরকারি, আর এই সাধারণ ঘরদোর। অথচ আমাদের কত অভিযোগ, কত চাহিদা। এই নাও, খাবারটা খেয়ে নাও। রফিক মুখে একটু পানি দিল, তারপর হাত ধুয়ে সবটুকু ভাত পেট ভরে তৃপ্তি করে খেয়ে নিল। তারপর সে বৃদ্ধের পাশে বসলো। অনেকদিন পর এমন মজার খাবার খেলাম। আচ্ছা, আপনি কি এই বাড়িতে একাই থাকেন? হ্যাঁ বাবা, তুমি এখানে কেন এসেছো তা আমি জানি না, কিন্তু তুমি এসে বড্ড ভুল করেছো, বড্ড ভুল। বৃদ্ধের কথায় রাগের আভাস পাওয়া যায়, আর তার কথার মাঝে কি যেন ছিল। রফিকের মতো এমন একজন নামকরা সাংবাদিকও ওনার কথায় কেমন যেন ভয় পেয়ে গেল। নিজেকে তবু রফিক সামলে নিল, কারণ পুরুষ মানুষের চোখের জল আর ভয় কারোর সামনেই প্রকাশ করতে নেই। এমন কথা কেন বলছেন? কারণ এর আগে যারা এখানে এসেছে তারা আর কেউ ফিরে যায়নি। আর গ্রামের নতুন মানুষের আসার কারণ তো এটাই, এই তালদিঘির ঘাটের রহস্য উদ্ঘাটন করা। একটা কথা মনে রেখো, সব জানা ভালো নয়, কিছু জিনিস আড়ালে থাকাই ভালো। আপনি কি আমাকে সাহায্য করবেন বাবা? এটা আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। না, আমি তোমাকে কোনো সাহায্য করতে পারবো না, কারণ আমি চাই না এটা সবাই জেনে যাক। সে যে বড্ড লজ্জার। আমি তো কিছুই বুঝতে পারছি না বাবা। দয়া করে আপনি যদি আমাকে একটু সাহায্য করতেন, আমার বড্ড উপকার হতো। বাবা হয়ে ছেলেকে শূন্য হাতে ফিরিয়ে দেবেন। তুমি যখন আমাকে বাবা বলে ডাকছো, তখন আমি তোমার কাছে কিছুই গোপন করব না। আমার একমাত্র মেয়ে তুলি, ও আমাদের গ্রামের রতনের সাথে তুলির বিয়ে ঠিক হয়েছিল, কিন্তু শহরে লেখাপড়া জানা রতন তুলিকে বিয়ের আগে তুলিকে ডেকে তাকে বলে সে বিয়ে করবে না, আর সে শহরে চলে যায়। কিন্তু গ্রামের লোকেরা আমাদের বাপের দিকে আঙ্গুল তুলতে শুরু করে। ওরা বলে আমার মেয়ের দোষ আছে, তাই তো বিয়ের আগের দিন বিয়েটা ভেঙে দিল। ভাগিনী এসব সইতে না পেরে ওই বড় বট গাছটায় গলায় দড়ি দিল। গ্রামের লোকেরা এই গ্রামে ওর দাফনটাও করতে দিল না। এরপর থেকেই এই গ্রামের বিয়ের উপযুক্ত সব ছেলে গায়েব হতে শুরু করলো, আর তারপর দিন তাদের লাশ ভাসে
তাল দিঘিতে। মেয়ে আমার চলে গেল, আর এই বৃদ্ধ বাপটাকে একা রেখে সে চলে গেল। কাঁদবেন না বাবা, কিন্তু আপনি চাইলেই তো ওকে শান্ত করতে পারেন। না, ওর প্রতিশোধ পূরণ না করে শান্ত হবে না। আজ তুমি আমার কুটিরে একদম নিরাপদ। কাল সকালে নিজের শহরে ফিরে যেও। আর একটা অনুরোধ, আমার ঘরের কথা কাউকেই বলো না। নিজের মন করা কিছু একটা বলে দিও। তখন জানালা দিয়ে দেখা গেল একটা ছেলে হেঁটে হেঁটে আসছে, যেন কারোর সাথে কথা বলছে। তারপর ছেলেটা নিজেই তাল দিঘিতে ঝাঁপ দিল। দেখা গেল একটা ভয়ঙ্কর ডাইনি, যার মুখ দিয়ে রক্ত পড়ছিল, চুল লম্বা ছিল আর চুলগুলো দুলছিল, আর সে সেই ছেলেটাকে পানিতে চুবিয়ে কষ্ট দিয়ে মারছিল আর আ করে শব্দ করছিল। রফিক জানালা দিয়ে দেখে বাইরে যেতে চাইল, বৃদ্ধ বাবা তাকে আটকালো। আরে কি করছো? নিজের প্রাণের মায়া নেই নাকি তোমার? তাই বলে চোখের সামনে একজনকে মরতে দেখবো? কিচ্ছু করব না। না না, এ হয় না। বাবা বলে ডেকেছো, মেয়েকে হারিয়েছি, ছেলেকে হারাতে পারবো না। যেও না বাবা। কিন্তু ছেলেটি, ওর সাথে তো অন্যায় হচ্ছে। আমার মেয়েটির কি দোষ ছিল বলো তো? কিন্তু তাকেও তো শাস্তি পেতে হয়েছে। রতন তো ভালোই আছে, কিন্তু আমার মেয়েটি চিরদিনের জন্য হারিয়ে গেছে, আমাকে একলা রেখে গেছে। সন্তান হারানোর শাস্তি বড্ড ভয়ঙ্কর বাবা। ঠিক তখনই ছেলেটার লাশ ভেসে ওঠে। ভয়ঙ্কর সেই ডাইনি শব্দ করতে করতে চলে গেল। পরদিন সকালে তালদিঘিতে আরো নতুন একটা লাশ পড়ে থাকতে দেখলো গ্রামবাসী। রফিক অসমাপ্ত গল্প নিয়েই ফিরে গেল শহরে। আজও গভীর রাতে তালদিঘিতে সেই ভয়ঙ্কর ডাইনিকে দেখতে পাওয়া যায়। আজও থামেনি তার প্রতিশোধ, আজও তার আওয়াজ শোনা যায়।